আপনি বহুবার চেষ্টা করেছেন চিন্তাগুলোকে বন্ধ করার জন্য অথবা থামানোর জন্য, কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন। কেন জানেন? কারণ আপনি যে পথে হাঁটছেন সেই পথটাই ভুল। উল্টে আপনি অজান্তেই সেই চিন্তাগুলোকে আরও বাড়িয়ে ফেলেছেন এবং একটা চিন্তার ফাঁদের মধ্যে পড়ে গেছেন, এবং এমন একটা চিন্তার ফাঁদ যাকে বন্ধ করতে গিয়ে ক্রমাগত বেড়ে যাচ্ছে। দেখুন, চিন্তাকে যদি আপনাকে নিয়ন্ত্রণ করতে হয় তাহলে আপনাকে মনোবিজ্ঞানটা খুব ভালো করে জানতে হবে এবং যে চিন্তার যে চরিত্র আছে তাকে ভালো করে বুঝতে হবে। তবেই আপনি চিন্তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন। অবশ্যই বিষয়টা জটিল, কিন্তু আমি চেষ্টা করব আজকে খুব সহজ সরলভাবে বোঝাবার, এবং খুব ভালো করে বুঝবেন। যদি চিন্তা সম্পর্কে আপনি জানতে পারেন তবেই আপনি চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবেন। আমরা প্রথমে বিষয়টা সম্পর্কে জানবো, বুঝবো, তারপরে কিভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করতে হয় সেগুলোকেও জানবো। পুরো ডিসকাশনটা শুনলে অটোমেটিক্যালি আপনি বুঝে যাবেন যে আপনি কোথায় ভুল করছেন আর কি করতে হবে। আসুন আমরা বিষয়টা শুরু করি। একটি ছেলে যার বয়স 25 বছর, এবং ছেলেটি একটি মেয়েকে ভালোবাসে এবং দীর্ঘ তাদের 5 বছরের রিলেশান। এখন হঠাৎ করে দেখা গেল তার রিলেশান কেটে গেছে। এখন সেই ছেলেটি মনের দুঃখে সেই মেয়েটির কথা ভাবতে চাইছে না। তার বন্ধুবান্ধব আসছে, এসে বলছে ছাড় তো, ভাবতে হবে না। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি, তার বন্ধু এসে যে বলল ছাড় তো, ভাবতে হবে না, কোনটা ছাড়ার কথা বলল? কোন বিষয়টা ছাড়ার কথা বলল? আদতে কি সে ছাড়ার কথা বলল, না সেই মেয়েটির কথা আরও ভাবিয়ে দিল? এটাই হচ্ছে আমাদের মেটা কগনিশন লুপ, এবং এটাই হচ্ছে আমাদের রিবাউন্ড এফেক্ট। অর্থাৎ আমরা যে চিন্তাটাকে দূর করার চেষ্টা করি, আলটিমেট সেই চিন্তাটাই আমরা বেশি করে মনে করার চেষ্টা করি। অর্থাৎ অ্যাভয়েড যে বিষয়টাকে আমরা করি সেটাকে উল্টে আমরা ঘুরিয়ে বেশি করে মনে করি। দেখুন, ধরুন কোনো একটি চিন্তা যেটা আসছে, এবং সেই চিন্তাটাকে যখন আমরা বন্ধ করার চেষ্টা করি বা থামানোর চেষ্টা করি, তাহলে কি ঘটে? আমাদের একটি মনিটরিং সিস্টেম তৈরি হয়। এই মনিটরিং সিস্টেমটা কিভাবে কাজ করে? যে আপনার চিন্তা আসছে না আসছে না সেইটাকে মনিটর করে। বিষয়টি আরও একটু ভালো করে বুঝুন। ধরুন আপনি একটি স্কুলে পড়েন, আপনি ছোটোবেলায় স্কুলের কথা মনে করুন, যে স্কুলের মধ্যে একজন মনিটর থাকতো। সেই মনিটরের প্রধান কী কাজ ছিল? সেই মনিটর কাজ করতো বেসিক্যালি টিচার যখন চলে যেত, যারা বদমাইশি করতো, যারা কথা বলতো, যারা একটু দুষ্টু ছেলেপুলে, তাদের দিকে নজর রাখতো। কিন্তু যারা শান্ত, যারা চুপ করে বসে থাকতো, তাদের দিকে নজর রাখতো না? রাখতো না। তাহলে তার প্রধান কাজ ছিল সেই ছেলেপুলেগুলোর দিকে নজর রাখা যারা একটু দুষ্টুমি করছে। তাহলে কাদেরকে মনিটর করতো? সেই বাচ্চাগুলোকে, সেই স্টুডেন্টগুলোকে মনিটর করতো, বাচ্চাগুলোকে মনিটর করতো। আপনি এখানেতে আপনার চিন্তাটা আসছে না আসছে না সেটাকেও মনিটর করা শুরু করে দিচ্ছেন। ডেনিল ওয়াগনার একটি এক্সপেরিমেন্ট করে। উনি ছিলেন হার্ভার্ড ইউনিভার্সিটির একজন প্রফেসর, এবং উনি একজন সোশ্যাল সাইকোলজিস্ট। সো উনি কি করেন, বেশ কিছু মানুষকে এক জায়গায় নেয়, এবং উনি বলেন যে সামনের 5 মিনিট তোমাদের একটি চিন্তার কথা বলা হবে, যে চিন্তাটা ছাড়া সমস্ত কিছু তোমরা চিন্তা করতে পারো, এবং তোমাদের যখনই সেই চিন্তাটা আসবে তোমাদের কাছে একটি বেল রাখা আছে, সেই বেলটা তোমরা টিপে দেবে। তো বেসিক্যালি উনি বলেন যে তোমাদেরকে সামনের 5 মিনিট সাদা ভাল্লুকের কথা ভাবলে হবে না, সাদা ভাল্লুক ছাড়া তোমরা অন্য যে কোনো চিন্তা করতে পারো। তো দেখা গেল যে ওখানেতে উপস্থিত প্রায় প্রত্যেকেই সাদা ভাল্লুকের কথাই মনে করেছে এবং বারবার বেল বাজিয়েছে। অর্থাৎ যে চিন্তাটা আমরা তাড়াবার চেষ্টা করছি সেটা ঘুরিয়ে আমাদের আসছে। এখন যখন সেটা আসছে, আসার পরে আর একটা সমস্যা তৈরি হয়। দেখুন, টাইপ 1 থিঙ্কিং এবং টাইপ 2 থিঙ্কিং, বিষয়টা কি? টাইপ 1 থট, টাইপ 2 থট। এই বিষয়টা হচ্ছে এরকমই যে একটি চিন্তাকে বন্ধ করার জন্য আরও একটি আমি চিন্তা করছি। একটি ছেলে যে স্কুলে পড়ে, যার পরীক্ষা আছে, এবং সে ভাবতে শুরু করেছে যে আমার পরীক্ষার পরে আমার কি হতে চলেছে। সে ভাবছে যে আমি যদি পরীক্ষা ঠিক করে না দিই তাহলে খারাপ নাম্বার আসবে, খারাপ নাম্বার দিলে ওটা হতে পারে, ওটা হবে, সেইটা হবে, আমি মনে রাখতে পারছি না, আমার মনে থাকছে না। সে টেনশন করতে শুরু করে দিয়েছে ভেতর ভেতর, সে এবং পড়াশোনার দিকে মনোযোগ দিতে পারছে না। এখন সে হঠাৎ করে চিন্তা করতে শুরু করছে, আরে আমি তো এটা নিয়ে আগে ভাবতাম না, এই ধরনের চিন্তা করতাম না, তাহলে এই ধরনের চিন্তা করছি কেন? এই চিন্তাটাকে বন্ধ করার জন্য আবার একটা সে চিন্তা করে, অর্থাৎ একটা লুপ তৈরি হয়েছে, একটা চিন্তাকে বন্ধ করার জন্য আরও একটা। অর্থাৎ কোনো একটি যখন চিন্তা আসছে, সেই চিন্তাটা কেন আসছে সেটাকে খোঁজার জন্য আবার আপনি একটা চিন্তা করছেন, একটা সমাধান করার জন্য আপনি একটা চিন্তা করছেন, আবার সেটা সমাধান করার জন্য আবার একটা চিন্তা করছেন। এইভাবে ক্রমাগত চিন্তাটা বাড়তে থাকতে এবং একটা চক্র চালু হয়ে যাচ্ছে। এখন বিষয়টা হচ্ছে এটার ফলে আমাদের মধ্যে একটা বায়োলজিক্যাল চেঞ্জেস আসে। দেখুন, হাইপার ভিজিলেন্স, অর্থাৎ আমরা যখন আদিম যুগেতে জঙ্গলেতে থাকতাম তখন আমাদের সবসময় সতর্ক থাকতে হতো। সতর্ক কেন থাকতে হতো? কারণ হচ্ছে জীবজন্তুর একটা আক্রমণের ব্যাপার ছিল। তো জীবজন্তু যদি আক্রমণ করে আমাদের খেয়ে ফেলতে পারে, তার জন্য আমরা কি করতাম? অতিরিক্ত সতর্ক থাকতাম। তো অতিরিক্ত সতর্ক থাকার জন্য কিন্তু আমরা বেঁচেছিলাম, এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আমাদের মাথাতে কিন্তু এই সতর্ক বার্তাটা আসবে। আমাদের লিম্বিক সিস্টেম আছে,
এবং লিম্বিক সিস্টেমের মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যামাগডালা। এখন বিষয়টা হচ্ছে যখন কোনো চিন্তা আসে, যখন কোনো ভয়ের চিন্তা আসে, অ্যামাগডালা হচ্ছে আপনার একটা ফিয়ার জোন বলা হয়, যে জোনটা কি করে আইডেন্টিফাই করে বেসিক্যালি ফিয়ারগুলোকে এবং আইডেন্টিফাই করে কি করে অ্যালার্ম বাজিয়ে দেয়, অর্থাৎ সে ফিয়ারটাকে ডিটেক্ট করে এবং অ্যালার্ম বাজায়। আপনার মধ্যে যদি কোনো রকম দেখা যায় যে আক্রমণের বা বিপদের সম্ভাবনা আছে, সে অ্যাক্টিভ হয়ে যায়। এখন সে অ্যাক্টিভ হওয়ার পরে কি হয়, এইচপিএ অর্থাৎ হাইপোথ্যালামিক পিটুইটারি অ্যাড্রিনালিন অ্যাক্সিস, এই অংশটা উদ্দীপিত হয়। এই অংশটা যখনই উদ্দীপিত হয়, আপনার বেসিক্যালি অ্যাড্রিনালিন রিলিজ হয়, কর্টিসল রিলিজ হয়, তখন আপনার হার্টবিট বাড়তে থাকে, শরীরের মধ্যে একটা অস্থিরতা দেখা দেয়, এবং আপনি ভয় পেয়ে যান। এবার ভয় পাওয়ার ফলে পরে কি হয়, আপনি সেই ভয়টাকে কমানোর চেষ্টা করেন, সেই ভয়টার দিকে আপনার মনোযোগ চলে যায়, কিন্তু সেই ভয়টা যখন আপনি কমাবার চেষ্টা করেন, সেই ভয়টাকে আপনি কমাতে পারেন না। কমাতে যখন না পারেন, আপনি আরও নার্ভাস হয়ে যায়, আবার ভয়টা বেড়ে যায়, এইভাবে এই লুপটা আবার চলতে থাকে। তাহলে কি হলো, আমরা একটা লুপের মধ্যে পড়ে যাচ্ছি। অর্থাৎ আমরা এইটুকুনিতে বুঝতে পারলাম যে আমরা যদি চিন্তা বা ভয়কে বন্ধ করার চেষ্টা করি কোনোভাবে, তাহলে দেখা যায় সেই বিষয়টা আরও বেড়ে যাচ্ছে। অর্থাৎ চিন্তা দিয়ে চিন্তাকে বন্ধ করা যায় না। আমি যদি একটি চিন্তাকে বন্ধ করার জন্য আরও একটি চিন্তা করি, আবার সেটাকে বন্ধ করার জন্য আরও একটি চিন্তা করি, তাহলে আমার চিন্তা বাড়ছে না কমছে? খুব সিম্পলভাবে বুঝুন। আরও একটি উদাহরণ দিই, তাহলে এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে। এবং উদাহরণটা দেওয়ার আগে আমি একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। যদি আপনাদের মানসিক সমস্যা থাকে, প্লিজ আপনারা আপনার কাছাকাছি যে কোনো একজন সাইকিয়াট্রিস্টকে দেখাবেন এবং কাছাকাছি প্লিজ কাউন্সেলিং করবেন। দেখুন, আপনার বন্ধুর সঙ্গে আপনার খুব ঘনিষ্ঠ রিলেশন, খুব ঘনিষ্ঠতা আছে। তো এখন দেখা গেল যে কোনো কারণেতে আপনার বন্ধুর সঙ্গে একটা ঝগড়া হয়েছে এবং ঝগড়াটা চরম আকারে নিয়েছে, এবং যার ফলে কি হয়েছে, সে আপনাকে অতিরিক্ত দু চার কথা বলেছে এবং আপনার অপমান বোধ ফিল হয়েছে। এরপরে আপনার সাথে তার কোনো কথা নেই, এখন সপ্তাহ দুয়েক কোনো কথা হচ্ছে না। এখন সে আপনাকে এত কথা বলল, অপমানিত আপনি বোধ করলেন, এই বিষয়টা নিয়ে আপনি সারাদিন ভাবছেন। ভাবতে ভাবতে আপনি এবার ভাবতে শুরু করলেন, থাক এইটা নিয়ে আর ভেবে লাভ নেই, যাওয়ার হয়ে গেছে, তো আমি আমার মতো কাজ করি, দেখা যাক। কিন্তু আপনি যত সেই চিন্তাটাকে তাড়াবার চেষ্টা করছেন, চিন্তাটা ঘুরে ফিরে আসছে এবং আপনার মধ্যে অস্থিরতা তৈরি হচ্ছে, এবং এই চিন্তাটা কিন্তু আপনাকে কোনোভাবেই কোনো জায়গায় মনোযোগ দিতে দিচ্ছে না। এখন হঠাৎ করে দেখা গেল আপনার বন্ধু আপনার কাছে এসে সরি চাইলো, বলল যে দেখ ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, ব্যাপারটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য হয়েছে, আমাকে ক্ষমা করে দে। আপনার কাছে কাকুতি মিনতি করলো, করার পরে আপনি বললেন, ক্ষমা করে দিলেন, এবং সত্যিই দেখলেন যে তার কোনো ভুল নেই, সেই জায়গাতে কোনোভাবে অপরাধী না, এটা সম্পূর্ণ মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সমস্যাটা হয়েছে। এরপরে দ্বিতীয় দিন থেকে আপনার সেই চিন্তাটা কি আসবে, যে চিন্তাটাকে নিয়ে আপনি দু সপ্তাহ ধরে কষ্ট পাচ্ছিলেন? আসবে না। তাহলে এই চিন্তাটা তাড়াবার জন্য কি আপনি কোনো অ্যাকশান নিলেন না। হয়টা কি, দেখুন, অনেক সময় দেখা যায় যে আমাদের রাতের অন্ধকারে আমরা জুতো পরলাম, জুতো পরার পরে মনে হলো যে জুতোটা আমরা পরলাম সেই জুতোটা অ্যাকচুয়ালি আমার নয়, আমি বুঝতে পারলাম, জুতোটা খুলে ফেললাম, আবার পাশের জুতোটা যখন পরলাম তখন বুঝতে পারলাম না এটাই আমার জুতো, এবং আমি পরলাম। তো আপনি যে প্রথম জুতোটা পরলেন, সেই জুতোটা পরার পরে যে অনুভূতিটা পেলেন যে এটা আমার জুতো না, কিভাবে বুঝলেন আপনি? এখানে একটা মজার বিষয় হয়। এখানে হয় কি, সোমোটো সেন্সারি কর্টেক্স, অর্থাৎ আপনার পায়ে যখন আপনি জুতো দিলেন, আপনার যে সেন্সারিগুলো আছে পায়ের মধ্যে, তারা কি করলো, ওই সোমোটো সেন্সারি কর্টেক্সে গিয়ে বললো যে কিছু একটা মিসম্যাচ হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে এই ফিলিংসটাকে মনে রেখে দেয়। ম্যাচ হওয়ার পরে সেটা চলে গেল এসিসিতে। এসিসি মানে সিমেন্ট নয়, এসিসি মানে হচ্ছে এন্টিরিয়র সিঙ্গুলেট কর্টেক্স। এন্টিরিয়র সিঙ্গুলেট কর্টেক্সেতে কি হলো, সেই মেসেজটা গেল। ইন্টিরিয়র সিঙ্গুলেট কর্টেক্স অর্থাৎ এসিসি হচ্ছে আমাদের যে কোনো ত্রুটিকে সেটা ডিটেক্ট করে। যখনই ডিটেক্ট করলো তখন প্রিফ্রন্টাল কর্টেক্স আপনাকে বললো যে ওই জুতোটা না, এই জুতোটা, এবং আপনি জুতোটা বললেন। এবার মজার ব্যাপার হচ্ছে, যখন আপনার মাথায় একটা ভুল চিন্তা আসছে, যেটা এসিসি ডিটেক্ট করছে, ডিটেক্ট করার পরে আপনার সেই ভুলটা সংশোধন করছে কে? প্রিফ্রন্টাল কর্টেক্স। এবার দেখুন, আমি বিষয়টা যতটা সহজভাবে বলছি, বিষয়টা সহজভাবে না। একটা মস্তিষ্কের এমন নয় যে নির্দিষ্ট কোনো অংশ নির্দিষ্ট কোনো একটা বিশেষ কাজ করে, অনেক কাজ আছে তার। তো যাই হোক, বোঝানোর উদ্দেশ্যে বলছি আমি, এসিসি অংশ যখন ভুলটা ডিটেক্ট করছে এবং আপনার প্রিফ্রন্টাল কর্টেক্স সেটাকে ঠিক করে দিচ্ছে। এবার বারবার এই ঘটনাটা ঘটতে থাকে যখন আমরা ভুল চিন্তাগুলোকে করতে থাকি। এর ফলে কি হয়, অ্যামাগডালা অস্থির হয়ে ওঠে এবং সে বেল বাজিয়ে দেয়, এবং বেল বাজাবার পরে আপনার ন্যাচারালি অ্যাড্রিনালিন, কর্টিসল, এপিনেফ্রিন, নন এপিনেফ্রিন এরা বাড়তে থাকে, এবং আপনার মনের মধ্যে প্রবল পরিমাণে অস্থিরতা তৈরি হয়।
তাহলে কি হয়? এই ধরনের ঘটনা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রেও হয়। কিরম হয়? এখন যে মানুষটার প্যানিক হচ্ছে সেই মানুষটা চেষ্টা করে যে আমার যেন প্যানিক না হয়, সে অ্যাভয়েড করার চেষ্টা করে। এখানেতে বিষয়টাই হচ্ছে অ্যাভয়েড। আমরা যেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি সেটাই আমার পেছনে তাড়া করছে। এবার কি হচ্ছে, আমার প্যানিক হচ্ছে যেহেতু আমি সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, আমি চেষ্টা করছি যে আমার আবার প্যানিক হয়ে যাবে না তো, আমার আবার প্যানিক হয়ে যাবে না তো। এবার দেখুন, আমি যখনই চিন্তা করছি আমার এটা প্যানিক হয়ে যাবে, আমার ভয় বাড়ছে, বাড়লেই কি হবে, আবার প্যানিক হবে। আর একটা জায়গা থেকে কি হচ্ছে যে আমি সারাদিন ধরে অ্যাভয়েড করার চেষ্টা করছি যে প্যানিক যেন না হয়, প্যানিক যেন না হয়, কোনোভাবে টেনশন যেন না হয়, আমি শরীরের দিকে লক্ষ্য রাখছি। আমি কি করছি, অ্যাভয়েড করার চেষ্টা করছি। তাহলে আমি কোনটা অ্যাভয়েড করার চেষ্টা করছি? যেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি সেটা আমার মস্তিষ্ক অল টাইম মনিটর করছে। তাহলে এই প্রসেসটা রাউন্ড অ্যান্ড রাউন্ড ঘুরতে থাকছে। তো আপনার চিন্তা বন্ধ হবে কি করে? আপনি বুঝতে পারলেন যে আমি যেটা বলেছিলাম যে আপনি যে চিন্তাগুলো করছেন সেটা ভুল প্রসেসে করছেন। আপনি চেষ্টা করছেন চিন্তা বন্ধ করাবার জন্য, চিন্তা থামানোর জন্য। চিন্তা বন্ধ করা বা চিন্তা থামানো যায় না, কারণ আপনি যে চিন্তাটাকে বন্ধ করতে চাইছেন বা থামাতে চাইছেন সেই চিন্তাটা কোনোভাবেই ডেঞ্জারাস নয়। এবার দেখা যায় যে যখন আমরা কোনো চিন্তাকে থামাবার নির্দেশ দিই, বন্ধ করার নির্দেশ দিই মস্তিষ্ককে, মস্তিষ্ক ভাবে এটা বিরাট ইম্পর্টেন্ট মানে সেটার মধ্যে ভয়ানক কিছু বিষয় আছে, আমার ক্ষতি হতে পারে। তো আপনার যেটা ক্ষতি হতে পারে তার জন্য সতর্ক করে দেওয়াটা মস্তিষ্কের কাজ, এবং মস্তিষ্ক আপনাকে বারবার সতর্ক করবে এবং ওই চিন্তাটাই আপনার বারবার রিপিটেশন হবে। তাহলে আপনি যদি চিন্তাকে বন্ধ করতে চান তাহলে কি করতে হবে? প্রথম তাকে অ্যানালাইসিস করার দরকার। আমি যে চিন্তাটাকে ভয় পাচ্ছি, আমি যে ভয় পাচ্ছি, আমি যে সন্দেহটা ভয় পাচ্ছি, যেটা আমি আগের দিনকে বলেছিলাম, আমার যে দুশ্চিন্তা আসছে সেটা মানেই বিপদ নয়, আমার যে ভয় আসছে সেটা মানেই বিপদ নয়, আমার যে সন্দেহ আসছে সেটা মানেই বিপদ নয়, আমার যে সিমটমস দেখা দিচ্ছে সেটা মানেও বিপদ না, কারণ আমার কাছে রিপোর্ট আছে যে আমার কোনো রকম প্রবলেম হয়নি। তাহলে আমি এই চিন্তাটাকে অহেতুক বন্ধ করার জন্য আমার এনার্জি নষ্ট করছি কেন? আর যখনই আপনি এই চিন্তাগুলোকে বন্ধ করার জন্য এনার্জি নষ্ট করেন, আপনি সারাদিন ক্লান্তি অনুভব করেন, আপনার শরীর সারাদিন ক্লান্ত থাকে, আপনার মনে হয় যেন গায়ে কোনো জোর নেই। তাহলে আমরা প্রথমত আইডেন্টিফাই করি, আমরা প্রথমত এটা ভাবি যে আমি যে চিন্তাটাকে বলছি ডেঞ্জারাস, সেটা কেন ডেঞ্জারাস? সেই চিন্তাটা যদি সারাদিন আসে তাহলে আমার কি ক্ষতি হচ্ছে, যদি না আসে তাহলে আমার কি ক্ষতি হচ্ছে বা কোনো লাভ হচ্ছে? চিন্তাটা আসলেও কোনো লাভ নেই, না আসলেও কোনো লাভ নেই, আসলেও কোনো ক্ষতি নেই, না আসলেও কোনো ক্ষতি নেই, অর্থাৎ চিন্তাটা গুরুত্বহীন। আমি যখন তাকে বন্ধ করার চেষ্টা করছি, আমি যখন সত্যি করে ভাবছি এটা আমার জন্য কিছু হয়ে যেতে পারে, তখনই সে আমার সঙ্গে একটা রিয়াকশান শুরু করছে। তার মানে আমি তাকে গুলিয়ে ফেলছি আমার সাথে, না, আমি ফিউশন করে ফেলছি, ডিফিউশন করার দরকার। এই চিন্তাটা আমার না, আই অ্যাম নট মাই থিঙ্কিং, আমি মানেই কিন্তু সেই চিন্তাটা নয়। আমরা পড়েছিলাম না ছোটবেলায় যে প্রত্যেক অ্যাসিডই ক্ষার, কিন্তু প্রত্যেক ক্ষার অ্যাসিড নয়, ঠিক সেই রকমই বিষয়টা, যে আমার মাথায় যে চিন্তাটা আসছে সেটা কিন্তু আমি নই। আমি কি বলেছিলাম আগের দিনকে, আগের ডিসকাশনেতে, আমরা জন্মের পরে দুটো ভয় নিয়ে জন্মাই, পড়ে যাওয়ার ভয় এবং শব্দের ভয়। বাকি সমস্ত ভয় আমরা পরিবেশ থেকে, আশপাশ থেকে, টিভি থেকে, নিউজ পেপার থেকে, লোকের মুখে, ফেসবুক থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, ইউটিউব থেকে, বিভিন্ন জায়গা থেকে সেগুলোকে গ্যাদার করছি, ইউটিউবে সার্চ করছি, গুগলে সার্চ করছি, কী লক্ষণ দেখা দিচ্ছে, একটা লক্ষণকে পুরো রোগের সাথে মিলিয়ে দিয়ে পুরো ব্যাপারটা মাখিয়ে আমরা খেয়ে ফেলছি, যার ফলে আমাদের এই ধরনের ভয় তৈরি হচ্ছে। এখন কোনো অঞ্চলেতে যদি দেখা যায় সেই অঞ্চলের মানুষজন কোনোদিনও হার্ট অ্যাটাক নামটা শোনেনি, আমি আগের দিনকে উদাহরণ দিয়েছিলাম, তাহলে কি সেই অঞ্চলের মানুষজনকে যদি বলেন যে হার্ট অ্যাটাক, তারা কি ভয় পাবে? তাদের মাথায় চিন্তাই আসবে না। তো সিম্পল ব্যাপার, আমরা এই ভয়গুলোকে অর্জন করছি। এখন আপনিও ভয়টা অর্জন করেছেন, তো যে ভয়টা আপনি পাচ্ছেন সেটা আপনার ভুল ধারণা, ভুল কনসেপ্ট, আপনি তার পারসেপশান, সেই চিন্তাকে বুঝেছেন ভুলভাবে, তার ফলে আপনি সেইটাকে ভুলভাবে তার রেজাল্টটা ভাবছেন। এবার আপনি যেটা করেন যে আপনার যে চিন্তা আসছে তাকে শুধুমাত্র আপনি পর্যবেক্ষণ করেন। আপনি আপনার চিন্তা নয়, আপনি আপনার পর্যবেক্ষক হয়ে যান। আপনি আপনার চিন্তা না, আপনার চিন্তার পর্যবেক্ষক হন। আপনি নিজেকে সচেতনভাবে, আপনার অবচেতন মন ভয় পেয়ে গেছে, আপনি সচেতন মন দিয়ে অবচেতন মনের মধ্যে আস্তে আস্তে সেগুলো দেওয়ার চেষ্টা করুন। যখনই চিন্তাটা আসছে, ভয়টা আসছে, সন্দেহটা আসছে,
তখনই আপনি স্থিরভাবে একবার বলার চেষ্টা করুন, বারবার এটা বলবেন যে আমার যেটা আসছে সেটা চিন্তা, ভয়, সন্দেহ, ডিসঅর্ডারের কারণে আসছে, কিন্তু এটার অর্থই আমি যেটা ভাবছি সেটা নয়, এটার অর্থ কোনো বিপদ নয়। কেন? কারণ তার প্রমাণ আমি আগে অনেকবার পেয়েছি। আমি এগুলোকে লিখতে বলি এই কারণেই। তো যদি আপনি প্রমাণ পেয়ে থাকেন তাহলে এই চিন্তাটা যেটা আসে সকালে 7টায় এসেছে রাত 7টায় মেলান, কি হচ্ছে? দেখবেন যে কিছু হচ্ছে না। তাহলে যে চিন্তাটা আমার কিছু হচ্ছে না তাকে আমি বন্ধ করার জন্য চেষ্টা করছি কেন? যদি বন্ধ করার চেষ্টা করি আরও মারাত্মক বেড়ে যাবে। তাহলে এটা কিন্তু প্রমাণিত বিষয়। আমি আপনার সাথে যেটা ডিসকাস করলাম এবং আমি বোঝার সুবিধার্থে বিষয়গুলোকে বলেছি। ব্রেনের যে ফাংশানগুলো, এই ব্রেনের ফাংশান এমন অনেক জটিল ফাংশান। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে বুঝেছি। যদি মনে হয় যে এই ডিসকাশানেতে আপনারা এতটা ভালো বুঝতে পারেননি, আপনারা আমাদেরকে কমেন্ট করবেন, আমি লিখে বুঝিয়ে দেবো বোর্ডেতে, তাতে আরও ভালো করে বুঝতে পারবেন যদি মনে হয়। আর একটা জিনিস, আর একটা রিকোয়েস্ট আপনাদের কাছে, দেখুন এই ভিডিওর নিচে একটা হাইপ বলে অপশান আছে, HYPE। এই হাইপ অপশানটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনার মতো যারা সমস্যায় ভুগছে বা এই বিষয়গুলো জানতে চায় তাদের কাছে ভিডিওটা চলে যাবে। আমি আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলছি না, সাবস্ক্রাইব না করলেও কোনো ব্যাপার না। তো বিষয়গুলো অ্যাওয়ারনেসের কারণেই আমি বলছি, মানুষ যাতে জানতে পারে, বুঝতে পারে, তারা যাতে তাদের কাছাকাছি গিয়ে দেখা, কাছাকাছি যে কোনো হসপিটালের মনোরোগ বিভাগে গিয়ে দেখা, খুব ভালো ফেসিলিটি। তো আমাকে মাথায় কি দিতে হবে যে আমার যে চিন্তাটা আসছে সেই চিন্তাটা আসবে, স্বাভাবিক ব্যাপার, এটা মস্তিষ্কের কাজ, সে কোনো ভুল কাজ করছে না। মস্তিষ্ক আমাদের একটা জৈবিক প্রসেসর, যে সারাদিন ধরে কাজ করবে, চিন্তা করবে, তাকে বন্ধ করা কোনোভাবেই সম্ভব না, 800 কোটি মানুষ পারবে না। তাই আমার চেষ্টা করাটা অহেতুক, এটা ভুল, এটা না করে দিয়ে ছেড়ে দাও, একে ছেড়ে দাও। এবং এর রেজাল্ট কি আমি জানি, নিজেকে বারবার মনে করে দিন, ভয়, চিন্তা, সন্দেহ মানে বিপদ নয়, এটা মনে করিয়ে দিন। এবং আপনি প্রেজেন্টেতে যে কাজটা করছেন তার মধ্যে এঙ্গেজ হয়ে যান। আপনাকে এঙ্গেজ হতেই হবে। আপনি যদি দেখা যায় যে যদি কোনো কাজ পাচ্ছেন না, আপনি একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলেন। আপনার মধ্যে যোগ্যতা যথেষ্ট আছে, আপনি সেই একটা ইউটিউব চ্যানেল খোলেন, কিভাবে খুলতে হয় দেখে নিন, দেখে নিয়ে আপনি খুলুন। আপনি একটা কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকুন, তাহলে দেখবেন যে আপনার যে চিন্তাগুলো জ্বালাতন করছে এর আস্তে আস্তে কমে যাবে। দেখুন খুব স্বাভাবিকভাবে আমি যদি বলি আপনাকে, ধরুন আজকে বর্তমানে এই মুহূর্তে ধরুন আপনার একটা হাতের মধ্যে ছোট্ট একটা কেটে গেছে, ধরুন আপনার হাতের মধ্যে একটা ছোট্ট কেটে গেছে, আমি ধরে নিই এইটুকুনি, সরি লাল পেন তো, ধরুন কেটে গেছে এইটুকুনি। আপনি এই কাটা জায়গাটাকে আপনি হাত দিয়ে রেখে দিয়েছেন, এর পাশে যদি বড় হয়ে কেটে যায় আপনি কোনটাকে আটকাবেন, এটাকে না এটাকে? এটাকে আটকাবেন। তার অর্থ হচ্ছে আপনি যদি ব্রেনকে যদি সঠিক দিশা দেন এবং ব্রেনকে বলে দেন যদি যে ওইটা আমার জন্য ইম্পর্টেন্ট, ব্রেন সেটা নিয়েই ভাববে। হ্যাঁ, পিছু পিছু আপনি এতদিন যে টেনশন চিন্তা করেছেন সেগুলো আসবে, তার সাথে যেটা করতে হবে প্রতিদিন এক্সারসাইজ। প্রত্যেক দিন সকালবেলা নয় বিকেলবেলা আপনাকে এক্সারসাইজ করতে হবে। মিনিমাম ধরুন 40 থেকে 45 মিনিট হাঁটতে হবে, যোগা করতে হবে, প্রাণায়াম করতে হবে, শ্বাসের ব্যায়াম করতে হবে, অবশ্যই করতে হবে নিজেকে সুস্থ রাখার জন্য, সে সমস্যা থাক বা না থাক। এবং আমি চেষ্টা করব যে যোগা প্রাণায়াম কোন কোন ধরনের করা যায় এই বিষয় নিয়ে ভিডিও করে দিয়ে দেওয়ার জন্য। আমি চেষ্টা করব কোনোভাবে অনলাইনেতে কিছুভাবে সাপোর্ট করা যায় কিনা, কিছু করা যায় কিনা, তবে এটা আমি চেষ্টা করছি। সো থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা নেক্সট ডে আবার একটা বিষয় নিয়ে কথা বলবো। ধন্যবাদ।